আসসালামু আলাইকুম। শুরু করছি শেষ চৈত্রঘ্রাণ পর্ব ১৫। লিখেছে নূরজাহান আক্তার আলো। অপরিচিত কারো কথা শুনে দরজামুখো দাঁড়ানো লোকটি হতবাক হয়ে তাকিয়ে আছে। প্রথমে পরিচয় কেউ কাউকে এভাবে বলতে পারে? তাও আবার এমন ধরনের কথা। ওনার বিস্ময় মাখা মুখে দেখে নাদিমের মধ্যে হেলদোল দেখা দিল না। সে সরাসরি কথা বলতে পছন্দ করে। অপ্রিয় কথা মুখের উপর চটাস করে বলার কারণে তার বাবা-মাও তাকে গালি দেয়। কিন্তু অভ্যাস ছাড়তে পারে না। সে শতরূপা চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত ৫ বছর। ৫ বছরের কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। ভালো মানুষের যেমন দেখা পেয়েছে, তেমনি গুটি কয়েক ছেঁচড়াও কপালে জুটেছে। প্রায়ই অনেক সময় দেখা যায় অনেকে চেম্বারে এসে অন্যের সাথে গল্প জুড়ে দেয়, যেন মাছের বাজার। কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল, বর্তমানে কত আছে, কার ভাতিজা ডাক্তার, কোন মহিলা ননদের স্বামীর সঙ্গে ভেগে গেছে, এসব গল্প জুড়ে বসে। এরপর ম্যাডাম একে একে ডেকে কেসের ব্যাপারে কথা বলা শুরু করলে তখন কথার মাঝেই বলে বসে, মানে ম্যাডাম বলছিলাম যে ওয়াশরুমটা কোন দিকে। সিরিয়াস কথার মধ্যে এই কথা শুনে বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে যায়। এমনিতেই শতরূপা চৌধুরী সময় সচেতন মানুষ। বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি। উনার মতে বাড়তি কথা কাজকর্মে ঢিলেমি করে বেশি। ওয়াশরুমে চক্করে ১০ মিনিটের কথাটা যদি ২৫ মিনিট খরচ হয় তাহলে কিভাবে হবে? এই জন্য কেউ এলে মুখের উপর এসব বলে, সচেতন করে দেয়, যাতে হাট না বসে পার্সোনাল কাজটা সেরে নেয়। এতে সময় বাঁচে, আলাপও দ্রুত হয়। অকপটে কথা বলা শুনে লোকটা আমতা করছে। নাহিদ দরজা থেকে সরে শাহাদাত আঙ্গুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, ওই যে ওইদিকে ওয়াশরুম। মধ্যবয়সী লোকটা সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে মিনমিন করে বলল, শতরূপা ম্যাডাম কখন আসবে? সময় মতো চলে আসবে। আপনি কাজ সেরে বসুন। ঠিক আছে। অতঃপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। নাদিমও তার টেবিলে কাজ করতে বসল। সামনে অনেক ফাইল রাখা। এই কেসগুলোর সারমর্ম শতরূপা চৌধুরীকে জানাতে হবে। তথ্য কালেক্ট করতে হবে। এর আবার আলাদা ফাইল তৈরি করতে হবে। গতকাল রাত থেকে যে ফাইল ধরেছে সবকটাই পরকীয়া কেস। পরকীয়া প্যাচে পড়ে ডিভোর্সের যেন দুধ ভাত। নাহিদ টাইপ করতে করতে মধ্যবয়সী লোকটার দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভদ্র গাছের ভদ্র মানুষ। বাকিদের মতো ফিসফাস না করে চুপটি করে মেঝের দিকে তাকিয়ে আছে, গভীর ভাবনায় বিভোর। নাহিদ কি মনে করে হাতের কাজ থামিয়ে ওনাকে ডাকলো। ডাকটা শুনে উনি ভদ্রতার বজায় রেখে নাহিদের সামনে চেয়ারে বসলো। নাহিদ হাঁক ছেড়ে কদর নামিয়ে একটা ছেলেকে ডেকে ২ কাপ চা দিতে বলে ওনাকে বলল, কোথা থেকে এসেছেন? মাদারীপুর থেকে। অনেক দূর? হুম। গতকাল রাতে বের হয়ে এখন পৌঁছালাম। আসলে বাবা ধৈর্য আর কুলায় না বলেই আসতে বাধ্য হয়েছি। কেন, কি সমস্যা? মেয়ে জামাই খুব অত্যাচার করে। কথায় কথায় আমার গায়ে হাত তুলে। আমার জায়গা জমি তার নামে লিখে দিতে বলে। মেয়ে প্রতিবাদ করায় পরশুদিন সে আমার গিন্নির হাতে হাত পুড়িয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়ে কজন কাকা? ওই গোলামের পুতের নাম কেস করেছিলেন? একটাই মেয়ে আমার, সঙ্গদোষে পালিয়ে বিয়ে করেছিল। গিয়ে দেখি ছেলের ঘরবাড়ি কিছুই নেই, ছেলে বস্তির টোকাই। বস্তিতে এক আত্মীয়র বাসায় থাকে, পরে সবকিছু জানাজানির পর আমার বাড়িতে উঠেছিল। আমরাও একটাই আদরের মাইয়া। কষ্ট দেখতে না পেরে আমিও সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম ছেলের মতন তাকে সঙ্গ নিয়ে বেড়াবো, কাজ জোগাড় করে দেব। সরল মনে এসব ভেবে ঘরে তুলেছিলাম। এখন মেয়ে জামাই আমাকে বাড়ি ছাড়তে বলে, মারধর করে। আপনি কি করেন কাকা? নাম কি আপনার? আমার নাম খালেক ব্যাপারী। আমি বেসরকারি একটা স্কুলে শিক্ষকতা করতাম। গত বছর অবসর নিয়েছি। ও, তা এখন কি করতে চাচ্ছেন? আমাকে সায়ন বাবা পাঠিয়েছেন। ম্যাডামের সঙ্গে নাকি কোথাও কথা হয়েছে। এখন ম্যাডাম আমাকে যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবে ব্যবস্থা নেব। কোন সায়ন? ম্যাডামের বড় ভাইয়ের ছেলে শাহরিয়ার চৌধুরী সায়ন? জি। ওনাদের এই কথোপকথনের মাঝে গাড়ির হর্ন শোনা গেল। শতরূপা চলে এসেছে দেখে নাহিদ বের হলো। সে বিনয়ীভাবে সালাম দেওয়ার আগে বাইরে অনেক মানুষের কথা শুনতে পেল। দু-একটা বাংলা গালিও কানে এসে বিঁধল। শতরূপা নিজের চেম্বারে চলে গেল। নাহিদ কৌতূহলবশত মূল ফটকের দিকে তাকালো। ইশারায় দারোয়ানের থেকে জানতে চাইল, ঘটনা কি? দারোয়ান জানালো, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বাড়ির সামনে মাছের নাড়িভুড়ি, গোবর পচা ডিম ছুঁড়ে মারে। এসবের কারণ ওই বাড়ির ২ বুড়ি, দুজনে দুজনের ঘনিষ্ঠ বান্ধবী।
এরপর হয়েছে যা, কোনো কিছু নিয়ে ঠোকাঠুকি হলেই তারা একে অপরের বাড়িতে নেস্টি জিনিসপত্র ছুড়াছুড়ি করে। আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। তাদের ঝগড়া দেখে ঝগড়া থামাতে গেলেও রেগে যায় তারা। এই কথা শুনে নাহিদ কোনো প্রতিক্রিয়া দেখালো না, মনে মনে দোয়া করলো এমন ঠাঙ্গামারা বন্ধুত্বগুলো আজীবন বেঁচে থাকুক। দুপুরের পর ঘুম থেকে উঠেছে শীতল। ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে। কোনো মতে গোসল সেরে দৌড়ে নিচে নেমেছে সে। কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে ঝটপট খেতে বসলো। প্রথম লোকমা মুখে পুড়ে চেবোতেই বাইরে থেকে শুদ্ধ এলো। লাট সাহেব বসলো সিঙ্গেল সোফায়। বড় মা পানি গ্লাস এগিয়ে দিল, ঢকঢক করে গেলে সোফায় গা এলিয়ে দিল, যেন যুদ্ধ জয় করে কেবল ফিরেছে। সেন্টার টেবিলের উপর রাখা ব্যাগ খুলতে খুলতে সিতারা চৌধুরী শুধালেন, সব এনেছিস বাপ? বাদ পড়েনি তো কিছু? উম, দেখো আগে, কিছু বাদ পড়লে জানো, এনে দেওয়া যাবে। ওরা কখন আসবে জানিয়েছে কিছু? সন্ধ্যার পরপরই চলে আসবে। আচ্ছা। এভাবে দুই গিন্নি আর শুদ্ধর মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল। সারাফত ও সাফওয়ান চৌধুরী অফিসে। শাম্য সৃজনকে দুপুরে খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছে সিরাত। তখন শিমির আর শখকে নামতে দেখে দেখা গেল। কি নিয়ে কথা বলতে বলতে নামছে তারা। শিমিন শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতে শুদ্ধ শখকে বসতে ইশারা করলো। শখ মা চাচিদের মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসলো, তবে মুখ চুপসে গেছে তার। বুঝতে বাকি রইল শুদ্ধ সিরিয়াস কিছু বলবে তাকে। জরুরি কিছু বলার থাকলে সে এভাবে ডেকে পাঠালো। আবারও বিয়ের ঝামেলায় পড়তে হবে কিনা ভেবে বুকের ধুকপুকানি বেড়ে গেছে তার। বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে তখন শুদ্ধ বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো। আমি বারবার এক কথা জিজ্ঞাসা করব না, তবে এখন যা জানতে চাই আশা করি সরাসরি জবাব দিবি। হুম। কাউকে পছন্দ করিস? আমি পড়াশোনা করতে চাই ভাইয়া, বিয়ে করব না। এটা কি আমার প্রশ্নের আনসার হলো? না। কি না? পছন্দ নেই। ভেবে বলবি। পরে অন্য গান গাইতে যেন না শুনি। এখনো সময় আছে, ভেবে জানা। তেমন কেউ নেই। সন্ধ্যার পর গেস্ট আসবে, রেডি থাকিস। এঙ্গেজমেন্ট করা থাক। ১.৫ বছর পর আহনাফ ফেলে বিয়ে সম্পন্ন করা হবে। আহনাফের কথা শুনে সব দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো। কিন্তু এখন বিয়ে করতে চায় না সে। বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্ন জলাজন্ডি দিতে হয়। ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া। এতদিনে সে সেভাবেই নিজেকে গড়ে তুলেছে। এমনকি একটা ছেলে জ্বালাতন করায় মিথ্যে কথা বলেছিল যে তার বয়ফ্রেন্ড আছে। শীতলের সামনে কথাটা বলায় বাড়ির সবার কাছে সে কথা পৌঁছে গেছে। সবাই ভাবে তার পছন্দ আছে, কিন্তু তেমন কিছু না। এই অবধি অনেক ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেন জানি কারোর প্রতি অনুভূতি জাগেনি। মনে হয়নি মানুষটা একান্তই নিজের মানুষ, আরাধনার মানুষ। শখ তার একটা কথাও বলল না, চুপ করে বসেই রইল। তখন সিরাত আর তার কাঁধে হাত রেখে বললেন, ছেলেটা খুব ভালো, আমাদের সবার বেশ পছন্দ। তোরা খুব ভালো থাকবি। মোট কথা, তোরা পড়াশোনা নিয়ে আহনাফ কিংবা তার পরিবারের কারোর কোনো সমস্যা নেই, বরং তুই চাইলে তোকে বাইরের দেশ থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে। বড় ভাইয়া বাসা আসেনি? না, তবে আহনাফ নাকি সায়নের কাছে আগে প্রস্তাব দিয়েছিল। সায়ন তোর বাবাকে জানিয়েছে। তোর বাবা ছেলেও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে, শুদ্ধও চিনে। সেও বলেছে ছেলেটা অমায়িক। তারপর আহনাফের বাবা একদিকে তোর বাবার অফিসে গিয়ে আবারও প্রস্তাব রাখে। আহনাফ নাকি চলে যাবে, যাওয়ার আগে কিছু করে যেতে চায়। তাই ভেবে চিন্তে দুপরিবারের এঙ্গেজমেন্ট করিয়ে রাখার সিদ্ধান্ত নেই। এভাবে টুকটাক কথা হচ্ছিল শখকে নিয়ে। রোজই হয়, তাই সেদিকে না তাকিয়ে শীতল খাওয়াতে মন দিয়েছে। পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই। কিন্তু আহনাফ নামটা কর্ণকুহরে পৌঁছাতেই মাথা তুলে তাকালো। খেতে খেতে মিটমিটে হাসলো। যাক, আহনাফ তাহলে তার দুলাভাই হবে। এঙ্গেজমেন্ট কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে। ধপ করে বসলো শুদ্ধর পাশের সোফার। তারপর গদগদ হয়ে বলল, আপু, তোমাদের দুজনকে যা লাগবে না, পুরাই রাজজোট। বড় ভাইয়ের সামনে একথা শুনে শখ লজ্জায় মুখ কাচুমুচু করে বাহানা দেখিয়ে উঠে গেল। ব্যাগ হাতে সিরাত গেলেন রান্নাঘরের দিকে। শুদ্ধ ফোন স্ক্রল করছে দেখে শীতল বলল, ভাইয়া বাজারে গিয়েছিলেন? হুম। আমার জন্য রসমালাই এনেছেন? না। কেন? জানেন না আমি রসমালাই কত পছন্দ করি? তা জেনে আমি কি করব? তোকে দেখতে আসছে যে ঘটা করে তোর জন্য হাজিবাজি আনতে যাব? এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারেন না, এটা অন্যায়। আমাকে রসমালাই এনে দিন। আমি তোর বাপের চাকর?
তোকে রোজ রসমালাই গোলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বরাব্বু, নাকি তুই আমার মালকিন যে যা বলবি আমাকে তাই শুনতে হবে? কোনোটাই না। তাহলে ভাগ এখান থেকে। একথা শুনে শীতল মুখ ভোঁতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল। গেস্টদের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে, সীতারা সেসব তুলে রাখছে। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন সীতারাম। সে মিষ্টি হেসে পুনরায় ফিরে গেল ডাইনিং টেবিলে। দুই পা নাচাতে নাচাতে মিষ্টির কামড় বসিয়ে কিছু ভাবল। সে কদিন যাবৎ কাজিন রিলেটেড উপন্যাস পড়তে শুরু করেছে, তাও সবার নজর এড়িয়ে চুপি চুপি। শুধু দেখলো খবর আছে তার। তবে যে বইটা পড়ছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে, মারে, আবার যখন যা চায় তাও এনে দেয়। অথচ ওই বিশুদ্ধ পুরুষ এত মারে, বকে, কিন্তু যা চায় এনে দেয় না। বরং আনার জন্য জেদ দেখালে ২ থাপ্পড় মেরে দেয়। ইস, বাস্তব জীবনের গল্প কেন যে উপন্যাসের মতন সাজানো হয় না!